মা টুনটুন, কোথায় গেলি রে মা? খাবার এনেছি, তাড়াতাড়ি আয় তো রে মা। তোর বাবা কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছে। খাবার খেয়ে আবার কাজে যাবে। আয় না মা, দেরি করিস না। এরপর মায়ের কথায় টুনটুন তাড়াতাড়ি মায়ের কাছে আসে। এই তো মামি এসেছে, আমাকে খাবার দাও তো, আমার বড্ড খিদে পেয়েছে। এরপর টুনি ওদের সবাইকে খাবার খেতে দেয়। টুনির স্বামী টোনা ছিল একজন জেলে। মাছ ধরে ওদের সংসার চলতো। টোনা টুনির একমাত্র মেয়ে টুনটুন। টুনটুন ছিল অনেক ভদ্র আর শান্তশিষ্ট। বাবা, ও বাবা, তুমি কি এখন কাজে যাবে বাবা? হ্যাঁ রে মা, ঘরে তো কোনো খাবার নেই, কাজে তো আমায় যেতেই হবে রে মা। আচ্ছা বাবা, আজকে কাজে না গেলে হয় না? বাবা, আজকে না গেলে কি হয় না? বাবা, তুমি আজকে বাড়িতেই থাকো না? আমার কিছুই হবে না রে মা, তুই আমাকে নিয়ে অযথায় চিন্তা করছিস। এখন চুপটি করে বাড়িতে থাক, তোর মায়ের কাজে সাহায্য করিস। আমি কাজে গেলাম। এরপর টোনা কাজে চলে যায়। এরপর বেশ কিছু সময় কেটে যায় আর টুনটুন তার মায়ের কাছে গিয়ে বলে, মা, ও মা, সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, বাবা এখনো ফিরছে না কেন মা? বাবা তো কখনো এমন দেরি করে না, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে মা। চলো না মা, আমরা এগিয়ে গিয়ে দেখি বাবা কোথায়। তুই এত চিন্তা কেন করিস মা? তোর বাবা ঠিক ফিরে আসবে। এভাবে তারা যখন মা মেয়ে কথা বলছিল তখনই সেখানে কালু কাক টোনার লাশ নিয়ে আসে। আর এসব দেখে ওরা মা মেয়ে অনেক ভয় পেয়ে যায়। টোনা, এই টোনা, হে কি, তোমরা এভাবে টোনাকে নিয়ে এলে কেন? আর টোনার সমস্ত শরীরে রক্ত লেগে আছে কেন? আর টোনা কথা বলছে না কেন? টোনা, ও টোনা, কথা বলো, কথা বলো না টোনা। বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন বাবা? মা, বাবা আমাকে দেখছে না কেন মা? বাবা আমার সাথে কথা কেন বলছে না মা? কেঁদো না টুনি, আর কেঁদো না টুনটুন। টোনা যখন মাছ ধরছিল তখন একটা ডাল টোনার শরীরে পড়ে, আর তখনই টোনা মারা যায়। তাই তোমরা আর কেঁদো না, নিজেদের মনকে শক্ত করো তোমরা, আর টোনার সৎকারের ব্যবস্থা করো। এই কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায় আর ওরা মা মেয়ে টোনার সৎকারের ব্যবস্থা করে। আর এভাবেই দিন কাটতে থাকে। টোনা মারা যাওয়ার পরে টুনটুন আর টুনি প্রায় না খেয়েই থাকতো। একদিন সুখী পায়রা আসে টুনির কাছে। টুনি, তোমার মেয়ে অনেক বড় হয়েছে, তাই তোমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি। ছেলে পাশের জঙ্গলে রাজু টোনা, খুব ভালো আর শিক্ষিত। তুমি কি তোমার মেয়েকে বিয়ে দিবে? আমরা তো গরিব, আমার টুনটুনকে বিয়ে করতে ওদের কোনো আপত্তি নেই তো? আমি কিন্তু বিয়েতে কিছুই দিতে পারবো না। তবে দিদি, ওদের চাওয়া তো কিছুই নেই, কিন্তু ওরা মেয়ে অনেক সুন্দর চায়, আর কিছুই নয়। আর তোমার টুনটুন তো অনেক সুন্দর, তাই তোমার টুনটুনের কথাই ভাবছি। তবে আমার কোনো আপত্তি নেই, মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। তুমি ওদের আসতে বলো দিদি, আমার কোনো আপত্তি নেই। সুখী পায়রা ওখান থেকে চলে যায়। আর পরের দিন রাজু টোনা আর তার মা টুনটুনকে দেখতে আসে। আর টুনটুনকে ওদের ভীষণ পছন্দ হয়। সবার সম্মতি নিয়ে রাজু টোনা আর টুনটুনের বিয়ে হয়। আর তারপরে টুনটুন রাজু টোনার বাড়িতে চলে যায়। প্রথম প্রথম অনেক ভালো দিন কাটছিল টুনটুনের, কিন্তু টুনটুনের বড় যা কাকুলি ছিল ভীষণ অহংকারী। টুনটুন, এই টুনটুন, আমি তোর কাছে কখন খাবার চেয়েছি, তোর এখনো খাবার দেওয়ার কোনো নাম নেই। এই কি করছিস তুই? এই তো দিদি, আমার রান্না প্রায় শেষ, আমি এখনই তোমাকে খাবার দিচ্ছি। তারপর টুনটুন আবারও রান্নাঘরে যায় আর রান্না শেষ করে বাড়ির সবাইকে খেতে দেয়। আর এভাবেই দিন কাটছিল। কিন্তু একদিন হঠাৎ রাজু টোনার বড় ভাই বান্টি টোনার অ্যাক্সিডেন্ট হয়। আর কিছু পাখি বান্টি টোনার লাশ নিয়ে বাড়িতে আসে।
বান্টি, এই বান্টি, কি হলো তোমার? বান্টি, কথা বলো বান্টি, কি হলো তোমার? মা, ও মা, দেখুন না আপনার ছেলে কথা বলছে না। এই সব কিছু হয়েছে ওই টুনটুনের জন্য। অপয়া মেয়ে একটা। এই মেয়েটা এই বাড়িতে ঢুকতে না ঢুকতে অমঙ্গল শুরু হয়েছে। হে ঈশ্বর, এই অপয়া মেয়েটার জন্য আমি আমার স্বামীকে হারালাম। সব এই মেয়েটার জন্য। কই, এতদিন তো কিচ্ছু হয়নি। তুমি ঠিক কথা বলেছো বড় বৌমা, সত্যি এই মেয়ে অপয়া। তাই তো আজ আমার বড় ছেলে প্রাণ হারিয়ে ফেললো। বিয়ের আগে ওর বাবার মাথা খেয়েছে, আর বিয়ের পরে আমার বড় ছেলের মাথা খেলে অপয়া মেয়েটা। না, এই অপয়া মেয়েটাকে কিছুতেই আমার ছেলের সঙ্গে রাখা যাবে না। না জানি কবে আমার ছোট ছেলেকেও খেয়ে ফেলবে এই অপয়া। এসব কথা বলে ওরা শাশুড়ি বৌমা টুনটুনের ওপর দোষ চাপাতে থাকে, আর এভাবেই দিন কাটতে থাকে। টুনটুনের উপর অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। টুনটুন, এই টুনটুন, আমার ঘরটা পরিষ্কার করে দিয়ে যা তো। এসব কাজের কথা কি তো রোজ রোজ বলে দিতে হবে? নিজে থেকে একটু করতে পারিস না? আর তুই কাজ করবি না তা কি করবি বলতো? অপয়া অলক্ষী মেয়ে একটা। যা কাজ কর। ঠিক তখনই সেখানে মিনুও চলে আসে। এই অপয়া, শোন, আমার কাজগুলো তাড়াতাড়ি করে দিবি। আর শোন, রান্নাটাও তাড়াতাড়ি শেষ করে ফেলবি। বাড়ির সব কাজ তুই করবি। আর একটা কথা ভালোভাবে শোন, আর একটা কথা শোন, তুই আমার ছোট ছেলের কাছে একদম ঘেঁষবি না। তোর কারণে আমার ছোট ছেলেটার অমঙ্গল হতে পারে। এসব বলে শাশুড়ি বৌমা ওখান থেকে চলে যায়। একদিন টুনটুন আর রাজু টোনা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসছিল, তখন হঠাৎ রাস্তায় দুর্ঘটনা হয়, আর রাজু টোনা ও টুনটুন আহত হয়। তারপর আবার কোনো রকমে তারা পুনরায় বাড়িতে চলে আসে। হায় হায় রে, এ কি কাণ্ড! আমি কতবার আমার ছেলেটাকে বলেছি এই অপয়া অলক্ষী বৌমার সাথে তুই ঘুরিস না। শুনলি না তো আমার কথা। আর যদি তোর খারাপ কিছু হয়ে যেত, এই অলক্ষী, আমি না তোকে বলেছিলাম আমার ছেলের আশেপাশে তুই ঘুরবি না? আজ তোর জন্য আমার ছেলের এই অবস্থা। মা, আপনি কেন আমাকে এত দোষারোপ করেন মা? আমি কি সবকিছু ইচ্ছে করেই করি? আমি তো কোনো অপয়া নই, আর এগুলো নিছকই দুর্ঘটনা। তাহলে কেন এসবের জন্য আপনারা আমাকে দায়ী করেন? এসব বলে টুনটুন কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়, আর এভাবেই দিন কাটতে থাকে। একদিন মিনু টুনটুনি হঠাৎ করেই অনেক অসুস্থ হয়ে যায়। বৌমা, কাকুলি, আমার মাথাটা অনেক ব্যথা করছে বৌমা। আমার মাথাটা একটু টিপে দিবে? ওহ মা, কানের সামনে এমন ঘ্যান ঘ্যান করবেন না তো। আমি এখন আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি। আপনার সেবা করার আমার হাতে এখন কোনো সময় নেই। আমি গেলাম। এসব বলে কাকুলি কাক মিনু টুনটুনির কোনো সেবা যত্ন না করে বান্ধবীর বাসায় ঘুরতে যায়, আর তখনই টুনটুন মিনুর কাছে আসে। মা, আপনি বসে থাকুন, আমি আপনার মাথা টিপে দিচ্ছি। তারপর টুনটুন শাশুড়ির সেবা যত্ন করতে থাকে, আর মিনু টুনটুনি কয়েকদিনের মাঝেই সুস্থ হয়ে যায়। বৌমা টুনটুন, শোনো মা, আমি তোমাকে অলক্ষী অপয়া বলে অনেক অপমান করেছি মা। তার জন্য আমি লজ্জিত। আসলে আজ আমি বুঝতে পেরেছি তুমি আমার ঘরের লক্ষ্মী। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তোমার মতো এত ভালো বৌমা সবার ভাগ্যে জোটে না। এসব বলে মিনু টুনটুনি টুনটুনের কাছে ক্ষমা চাইতে থাকে, আর টুনটুন এসব দেখে অনেক কান্না করতে থাকে। এরপর থেকে টুনটুনকে আর অত্যাচার সহ্য করতে হতো না। আর কাকলিও তার শাশুড়ির ভয়ে টুনটুনকে আর কিছুই বলতো না, আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আমাকে আশীর্বাদ করো বাবা, আমি তোমার বিশ্বাসটা যেন রাখতে পারি। আমার আশীর্বাদ সর্বদা তোর মাথার উপরে রয়েছে রে মা। এরপর রাজা প্রজাদের জন্য দুদিনের খাবারের ব্যবস্থা করে দেয়, আর রাজকন্যা নিজের হাতে সেগুলো গরিব অসহায় প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে দিতে থাকে। তখনই সেখানে মুন্নি আর টুনি নামে দুই বোন এসে হাজির হয়।
তোমাদের দুজনের ঘরেও বুঝি খাবার নেই? না গো রাজকুমারী, আমরা দু বোন তো শুধু তোমাকে দেখতে এসেছি। তোমার কথা অনেক শুনেছি, কিন্তু কখনো নিজের চোখে দেখা হয়নি, তাই আপনাকে দেখে এসেছি। বেশ, এটা তো ভালো কথা। তবে রাজপ্রাসাদে গেলে না কেন? আমরা তো ছোট লোক, নিচু জাত, এজন্য আমাদেরকে কেউ রাজপ্রাসাদের ধারে কাছেও যেতে দেয়নি। বুঝতে পেরেছি, তোমরা দুজন মন খারাপ করো না। তোমরা দুজন এখন থেকে আমার বন্ধু। আজ থেকে তোমরা আমার সাথে আমার রাজপ্রাসাদে থাকবে। রাজকন্যার এমন কথা শুনে টুনি আর মুন্নি আনন্দে কেঁদে ফেলে। এরপর থেকে টুনি আর মুন্নি রাজকন্যার সাথে রাজপ্রাসাদেই থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলা রাজকুমারী ইকরি তার দুই বন্ধু টুনি আর মুন্নিকে নিয়ে বাইরের শীতল হাওয়া খাচ্ছিল আর জ্যোৎস্নার আলো উপভোগ করছিল। দেখো তোমরা, কত সুন্দর চাঁদ উঠেছে। এখন যদি চাঁদের দেশে যাওয়া যেত তবে কতই না মজা হতো বলো। হ্যাঁ রাজকুমারী, তবে নিচ থেকে চাঁদটাকে যত সুন্দর দেখাচ্ছে, চাঁদের দেশে গেলে সুন্দরের বিপরীতটাই দেখাবে। এভাবেই তারা গল্প করছিল আর সেদিক দিয়ে উড়ে যাচ্ছিল এক মস্ত জাদুকর। রাজকুমারীকে দেখে তার মনে প্রেমের দোলা দিতে থাকে। রাজকুমারীর চাঁদের দেশে যাওয়ার কথা শুনে জাদুকর নিচে নেমে আসে। সুন্দরী রাজকন্যা, চলো তোমাকে চাঁদের দেশে নিয়ে যাই। কে আপনি? আপনার সাথে আমি কোথাও যাব না। আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান, আমি প্রাসাদে যাব। এটা তো হয় না সুন্দরী, তোমাকে যে আমার খুব ভালো লেগেছে, তাই তোমাকে নিয়ে আমি সংসার বাঁধবো। আমি যাব না আপনার সাথে, ছেড়ে দিন আমাকে। আমরা থাকতে তুই আমাদের বন্ধুকে কোথাও নিয়ে যেতে পারবি না, শয়তান কোথাকার। এই বলে টুনি আর মুন্নি জাদুকরকে মারতে যায়। ঠিক তখনই জাদুকর জাদু করে টুনি আর মুন্নিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর জাদুকর রাজকুমারীকে নিয়ে চাঁদের দেশে চলে যায়। চাঁদের দেশে চাঁদের বুড়ি বসে চরকায় সুতো কাটছিল। জাদুকরকে দেখে চাঁদের বুড়ি থমকে যায়। কে রে তুই? আর এই মেয়েটাকে তুই এভাবে ধরে এনেছিস কেন? সে তোমাকে শুনতে হবে না, এ আমার শিকার, তাই আমি ওকে ধরে নিয়ে এসেছি। আমি বেঁচে থাকতে মেয়েটার তুই কোনো ক্ষতি করতে পারবি না। এই বুড়ি, বেশি কথা বললে তোকে এখানেই শেষ করে দেব। কি, তুই আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে চাঁদের বুড়ি তার জাদু প্রকট করতে থাকে জাদুকরের ওপর, কিন্তু তার জাদুতে জাদুকরের কিচ্ছু হয় না। তোর এই সামান্য জাদু আমার কিচ্ছু করতে পারবে না রে বুড়ি, কিচ্ছু করতে পারবে না। এই নে, এবার তুই এই খাঁচায় বন্দি হয়ে থাক। এই বলে জাদুকর চাঁদের বুড়িকে খাঁচায় বন্দি করে সেখান থেকে চলে যায়। আমাকে ছেড়ে দিন বলছি। আমি আমার প্রাসাদে ফিরে যাব, আমি আমার বাবার কাছে যাব। আপনি আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি তোমাকে কেন দয়া করব বলো? তুমি তো আমার বউ হবে, আমি তোমার সাথে সংসার করব, আমি তোমাকে খুব ভালোবাসি। আপনার মতো শয়তানকে আমি কোনোদিন স্বামী হিসেবে মেনে নেব না। কি বললি তুই? আমি শয়তান? আচ্ছা ঠিক আছে, আমি তোকে এবার এই শয়তানের শয়তানি দেখাবো। এরপর জাদুকর জাদু দিয়ে চাঁদের দেশে একটা ঘর বানায়। এখন থেকে তুই এই ঘরে বন্দি হয়ে থাকবি, যতদিন না তুই আমার কথায় রাজি হবি, ততদিন পর্যন্ত তোকে এখানেই থাকতে হবে। এই বলে জাদুকর রাজকন্যাকে বন্দি করে রাখে। এদিকে রাজামশাই তো মেয়ের চিন্তায় দিশেহারা। তোমরা কেউ আমার মেয়েকে ফিরিয়ে দাও। যে চাঁদের দেশে গিয়ে আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে, আমি তাকে পুরস্কৃত করব। রাজার কথা শুনে কেউ রাজি হয় না, সবাই সবার জীবন নিয়ে ভয় পায়। তখন টুনি আর মুন্নি বলে, রাজা মশাই, আমরা দু বোন যাব আমাদের বন্ধুকে বাঁচাতে। রাজকন্যা কত ভালো, আমাদের কত সাহায্য করেছে, আমাদের কত ভালোবেসেছে, আমরা ওনার কিচ্ছু হতে দেব না রাজা মশাই। তোরা যদি পারিস তবে তো ভালোই হয়, তোরা এক্ষুনি ফিরিয়ে দে আমার মেয়েকে। এরপর টুনি আর মুন্নি চাঁদের দেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু কিভাবে যাবে তারা কিছুই বুঝতে পারে না। এদিকে চাঁদের বুড়ি, আমার দেশে এত বড় অঘটন আমি কিছুতেই হতে দিতে পারি না, কিন্তু আমি তো খাঁচায় বন্দি, আমি তো কোনোভাবেই কিচ্ছু করতে পারবো না। তার চেয়ে ভালো হয় আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে পৃথিবীতে এমন কাউকে খুঁজি যে কিনা সৎ আর রাজকুমারীর খুব কাছে আর খুব সাহসী। এরপর চাঁদের বুড়ি তার অন্তর্দৃষ্টি দিয়ে সৎ কাউকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে চাঁদের বুড়ি টুনি আর মুন্নিকে দেখতে পায়।
ওই তো পেয়ে গেছি, ওরা তো রাজকন্যাকেই খুঁজছে। ওদেরকে আমি এক্ষুনি চাঁদের দেশে নিয়ে আসি। এরপর চাঁদের বুড়ি মেঘের ভেলা পাঠায় টুনি আর মুন্নির কাছে। কি এই ভেলাগুলো কোথা থেকে আসলো? দেখে তো মনে হচ্ছে চাঁদের দেশের ভেলা। কেউ হয়তো আমাদেরকে আড়াল থেকে সাহায্য করতে চাইছে। চল মুন্নি, আমরা এক্ষুনি ভেলায় চড়ে বসি। এরপর টুনি আর মুন্নি মেঘের ভেলায় চড়ে বসে। এরপর ভেলায় বসে তারা চাঁদের বুড়ির কাছে যায়। তোরা এসেছিস বাছা, আগে আমাকে মুক্ত কর দেখি, এরপর আমি তোদের সবটা বলে দিচ্ছি। এরপর টুনি আর মুন্নি মিলে চাঁদের বুড়িকে মুক্ত করে দেয়। তোরা দুজন খালি হাতে ওই শয়তান জাদুকরকে ধ্বংস করতে পারবি না। এই নে মন্ত্রপুত জল, এই জল জাদুকরের উপর ছিটিয়ে দিলে এখান থেকে শুভ শক্তির উদয় হবে, আর তখনই জাদুকরের সব শক্তি নষ্ট হয়ে যাবে, আর সেখানে সে পুড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা। এরপর টুনি আর মুন্নি জাদুকরের বানানো ঘরের সামনে যায়। তারপর তারা দুজন ঘরের ভেতরে ঢুকে জাদুকরের উপরে মন্ত্রপুত জল ছিটিয়ে দেয়। আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে, এ তোরা কি করলি? জাদুকর, এটা তোর পাপের শাস্তি। এরপর সেখানে চাঁদের বুড়ি হাজির হয় আর হাসতে হাসতে বলে, অশুভ শক্তি কোনো দিন জয় লাভ করেনি, আজও পারবে না। তোর আর কোনো শক্তি কাজে লাগবে না রে জাদুকর। তুই হলি সাধারণ একটা পাখি, একটু পরেই পাখিটাও হয়তো আর থাকবি না, পুড়ে ছাই হয়ে যাবি, এই চাঁদের দেশে মিশে যাবি তুই। এরপর জাদুকর পুড়ে ছাই হয়ে যায়। টুনি, মুন্নি, আজ তোমরা দুজন না থাকলে হয়তো আমি আর পৃথিবীতে ফিরতেই পারতাম না। এসব কথা তোরা পৃথিবীতে গিয়ে বলিস, এখানে থাকাটা তোদের জন্য নিরাপদ নয়, তোরা এখন ফিরে যা। এরপর রাজকন্যা টুনি আর মুন্নি চাঁদের বুড়িকে বিদায় জানিয়ে মেঘের ভেলায় করে রাজপ্রাসাদে চলে যায়। মেয়েকে দেখে রাজা ঈগল খুশিতে চোখের জল ফেলতে থাকে। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে।